যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবরে নজর রাখতেই হবে, কারণ ফের একবার উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওম প্রকাশ মিশ্রের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হলো। তাকে ঘরে ঢোকার আগেই তার ঘরে তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হলো। এবং তারপর ওম প্রকাশ মিশ্র যখন ঢুকলেন তারপরে প্রতিবাদ শুরু। দরজার সামনে পোস্টার। পুলিশের নিরাপত্তায় তালা খুলে অফিসে ওম প্রকাশ। Others to it until the posters are removed. Posters must be removed, and nobody should be try to hinder my access. Kindly let me go to my office. Kindly let me go, please. I request all my students to kindly let me go to my office. Kindly let me go to my office. I request my students. I am a teacher of long standing. Kindly let me go to my office. আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে। রৌনক, আমরা দেখতে পেলাম পুলিশের নিরাপত্তায়, এরপর অফিসে ঢুকলেন ওম প্রকাশ মিশ্র, তারপর কি হলো? দেখো, একেবারে ওম প্রকাশ মিশ্র যখন ভেতরে প্রবেশ করে বাইরে এসএফআইয়ের তরফ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলে। তারপরে জুটার যারা সদস্য তারা এসে ছাত্রদেরকে বোঝায়, তারা কিন্তু তাদের কথাতেই ছাত্ররা তাদের বিক্ষোভ এই মুহূর্তে তুলে নেয়, যদিও এখনো ওম প্রকাশ মিশ্র তার বিভাগের ভেতরে রয়েছেন। যে বিষয়টি সামনে আসছে যে ছাত্রদের অভিযোগ, পড়ুয়াদের অভিযোগ, তারা বলছে যে পুলিশ কেন ক্যাম্পাসে এলো এবং উপাচার্যর অনুমতি ছাড়াই পুলিশ কিভাবে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারে। যদিও ল অ্যান্ড অর্ডার যাতে বিগড়ে না যায় সেই বিষয়টি সামনে রেখে কিন্তু পুলিশ ক্যাম্পাসের ভেতরে এসেছিল এবং আজকে যখন ওম প্রকাশ মিশ্র ভেতরে ঢুকছিল তখন থেকেই কিন্তু এই পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিল, কারণ তাদের কথায় গত 1 তারিখে যে ঘটনা ঘটেছে সেখানে হেনস্থা শিকার হয়েছে বেশ কিছু পড়ুয়া এবং তাদের অভিযোগ এই ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধেই। সেক্ষেত্রে ওম প্রকাশ মিশ্রকে বিভাগে ঢুকতে তারা বাধা দিচ্ছিল এবং কোনো মতে তিনি তার বিভাগে প্রবেশ করে। তারপরে কিন্তু তার ঘরের সামনে প্রায় 3 ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের পড়ুয়ারা এবং তারপরে জুটার সদস্যরা আসে, পড়ুয়াদের সাথে কথা বলেন। প্রায় এক দফা কথার পরই কিন্তু আপাতত তারা তাদের বিক্ষোভ তুলে নিয়েছে এবং এখনো পর্যন্ত ওম প্রকাশ মিশ্র তিনি কিন্তু তার বিভাগের ভেতরেই রয়েছে। ওম প্রকাশ মিশ্র কি বলছেন একবার শুনবো। ছাত্রীরা এখানে দাঁড়িয়ে ছিল হাতে এরকম একটা প্ল্যাকার্ড নিয়ে। তাদের এটাই বক্তব্য ছিল যে স্যার আপনি যদি আজকে ঢুকতে চান ক্যাম্পাসে, 1 মার্চের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে আপনাকে ঢুকতে হবে, অর্থাৎ আপনাকে আমাদের মেরে, আমাদের কিল চর ঘুষি মেরে আমাদের নিগ্রহ করে তবে আপনি ক্যাম্পাসে ঢুকুন। আমরা ছাত্রীরা দাঁড়িয়ে থাকি প্ল্যাকার্ড নিয়ে, উনি আমাদের ঠেলে কোনোই মেরে বেরিয়ে যান, আমি এবং আরো কয়েকজন পড়ে যাই এবং উনি আমাদের উপর দিয়ে আমাদের মারা দিয়ে উনি নিজের অফিসে ঢুকে যান। আমরা ওনার গায়ে হাত তুলিনি, ওনাকে একটা কথা আমরা বলিনি, আমরা চুপ ছিলাম। আপনার মনে হচ্ছে যে 50 জন যাকে ঘিরে নিগ্রহ করছে সে আবার অন্ডকে মারছে? আপনি যদি আমার কাছে সামনে চলে আসেন তারপরে হাত টাচ হয়ে গেলে আপনি বলবেন যে আমি আপনাকে নিগৃহীত করছি। এদিকে যাদবপুরে জট কাটাতে বৈঠক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে ছাত্র ভোট সহ একাধিক দাবিতে এই বৈঠকের পর বিকেল 3টে পর্যন্ত কর্তৃপক্ষ সময় চেয়েছিল এবং এখন 3:34। এখন কি অবস্থা? রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, একেবারে যেটা জানা যাচ্ছে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে ধাপে যখন বৈঠক হওয়ার কথা ছিল তখন জানা গেছিল বেশ কিছু পড়ুয়াদের পরীক্ষা ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু বলেছিল সেকেন্ড ধাপে যাতে এই বৈঠক হয় এবং যেটা এখন জানা যাচ্ছে ছাত্রদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে এবং সহ উপাচার্য রয়েছে, পড়ুয়াদের বেশ কিছু জন সেই বৈঠকে উপস্থিত রয়েছে। যদিও জানা যাচ্ছে তৃণমূলের সংগঠনের যারা পড়ুয়া তারা কিন্তু আগেই ডেপুটেশন জমা দিয়েছিলেন, তারা জানিয়েছিলেন যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক সেক্ষেত্রে তারা এই বৈঠকে থাকবেন না, কিন্তু অন্যান্য যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছে। মূলত তাদের যে দাবিগুলি সেই দাবিগুলি বৈঠকে পেশ করা হবে যাতে শিক্ষাঙ্গনে কোনো মতেই আর অচলাবস্থা না থাকে এবং স্বাভাবিক ছন্দে যাতে সেই শিক্ষাঙ্গন ফিরে আসে। এর আগেও কিন্তু যিনি অতিরিক্ত উপাচার্য তিনি এই বার্তাই দিয়েছিলেন এবং তারই নির্দেশে আজকে সহ উপাচার্যের সঙ্গে যারা স্টেক হোল্ডার্স রয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং বেশ কিছু পড়ুয়াদের সংগঠনের যারা প্রতিনিধি, 2 জন করে প্রতিনিধি, তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং জানা যাচ্ছে বৈঠক কিন্তু ইতিমধ্যে সহ উপাচার্যের সঙ্গে সেটা শুরু হয়ে গেছে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন
যাদবপুর নিয়ে নতুন মামলা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদে বারবার পুলিশ ডাকছে। 7ই মার্চ পড়ুয়াদের মোবাইল চাওয়ার অভিযোগ। আজ ফের পুলিশের তলব পড়ুয়াদের। হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন এসএফআই ছাত্রের। অর্ণব রয়েছে ফোনে আমার সঙ্গে। অর্ণব, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার যিনি সমর্থক উদ্দীপন কুণ্ডু নামে, তিনি হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে জানান যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে বারবার ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকছে এবং হয়রান করছে। এবং 7 মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তারা হাজির হন এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন চেয়ে নেওয়ার চাইছে, যদিও তারা ফোন দিতে চাননি। এরপর নতুন করে আবার তাদের ডেকে পাঠানো হচ্ছে। কার্যত পুরো ঘটনাটার দায়ভার যেন এই ছাত্ররাই করেছে এমন একটা পুলিশের তদন্ত চলছে। তাই এই পুলিশের তদন্ত নিয়ে তারা হস্তক্ষেপ চান এবং তারা মামলা দায়ের করতে চান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের তাদের মামলা করার অনুমতি দিয়েছেন এবং মামলা দায়ের হলে কাল সকাল 10:30 নাগাদ বিচারপতির বেঞ্চে মেনশন করে বিষয়টি দ্রুত শুনানির আবেদন রাখতে পারেন তারা, এমনটাও পর্যবেক্ষণে রেখেছেন। অর্থাৎ যাদবপুর নিয়ে নতুন করে আরো একটি মামলা দায়ের এবং এক্ষেত্রে তদন্তের নামে এক শ্রেণীর পড়ুয়াকে হেনস্থা করার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ উদ্দীপন কুণ্ডু সহ বেশ কিছু ছাত্রছাত্রী। ধন্যবাদ। আর ওদিকে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভাঙলো কিভাবে গাড়িতে ধাক্কা, সেই সবের জন্য ফরেনসিক পরীক্ষা হলো। যাদবপুরের অশান্তিতে ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির কোথায় ধাক্কা, কিভাবে কাঁচ ভাঙা হলো, কাচের ভাঙা অংশ পরীক্ষা করা হয়েছে। যাদবপুরের কয়েকজন ছাত্রের সঙ্গে কথাও বলা হয়েছে। ইতিমধ্যে গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চের রুল জারি। হাইকোর্টের কোপে 21 জন আইনজীবী। কিন্তু কেন জানবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে ফোনে। অর্ণব, দেখো, বসিরহাট আদালতের একটি বিচার প্রক্রিয়া নিয়ে সমস্ত গন্ডগোলের সূত্রপাত এবং বসিরহাট আদালতের অতিরিক্ত জেলা বিচারক তাকে হেনস্থা করা হয় বলে এই অভিযোগ আসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এবং বসিরহাট জেলার যিনি ডিস্ট্রিক্ট জাজ, তিনি অভিযোগ আনেন যে অতিরিক্ত জেলা বিচারক বসিরহাটে তিনি তার কাছে অভিযোগ জানিয়েছেন এবং সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আসে এবং মূলত বিচারক যিনি বিচারে কাজ করবেন তাকে হেনস্থা করেছেন এবং সেক্ষেত্রে মোট 21 জন আইনজীবীকে শনাক্ত করা হয়। এবং এক্ষেত্রে একটি সিসিটিভি ফুটেজ বা এক্ষেত্রে বলা যায় মোবাইলের কিছু ফুটেজ এবং ভিডিওগ্রাফি এর পাশাপাশি দেখা যায় একটি পক্সো মামলা, সেই মামলায় সরকারি আইনজীবী সওয়ালই করেননি। এবং এক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চে মামলাটি হয় সেখানে দেখা যায় যে পক্সো মামলায় সরকারি আইনজীবী তিনি অংশই গ্রহণ করেননি। আজ সরকারি আইনজীবী যদি অংশ না নেয় তাহলে সেক্ষেত্রে বিচার প্রক্রিয়াটা প্রভাবিত হতে পারে এবং সেটাই হয়েছে। এবং এক্ষেত্রে বিচারপতি বসাকের বেঞ্চ বলেছেন যে এই ঘটনায় 21 জন আইনজীবী যে কাজ করেছেন সেটা অতিরিক্ত জেলা বিচারককে হেনস্থা শুধু নয়, পুরো জুডিশিয়ারির যে ডেকোরাম সেটা তো কোথাও একটা ব্রেক করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি কেন করবেন আদালত, সেই মর্মে পর্যবেক্ষণ রাখছে এবং কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বসিরহাট আদালতে এই কালো কোট করা উকিলবাবু যারা বিচারের কাজ করেন, ন্যায় বিচারের কাজ করেন এবং মানুষের আইনি সহায়তার কাজ করেন, তারাই যদি আইন ভাঙেন তাহলে আইনটা বা বিচারটা কে করে দেবেন। এই অবস্থায় যাদের কালো কোট পরে উকিল পরে এই সমস্ত কাজ করে অনেক বেশি দায়িত্বশীল হওয়ার কথা, সেই জায়গায় তারা নিজেরাই ল ব্রেক করছেন, অতিরিক্ত জেলা বিচারককে হেনস্থা করছেন। কাজেই ফৌজদারি মামলার রুল জারি হলো, কিন্তু কিভাবে পদক্ষেপ হবে তা আরো একটি শুনানির পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট করবে। সাম্প্রতিক সময় কোন একটি আদালতের 21 জন আইনজীবীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এমন পর্যবেক্ষণ নির্দেশ সাম্প্রতিক সময় নজিরবিহীন। কতদিন। ধন্যবাদ অর্ণব।